বাগদাদ শহরের এক অত্যন্ত ধনী সওদাগর নেহাত মজা করার জন্য এক গরিব যুবককে একটি অকেজো ও অসুস্থ ঘোড়া দান করে দিল, যে ঘোড়া অসুস্থার জন্য তার আস্তবলে পড়ে থাকত। কিন্তু সেই ধনী সওদাগর জানত না যে তার এই সিদ্ধান্তটির জন্য তাকে সারা জীবন অনুতপ্ত থাকতে হবে। কিন্তু কে জানত সারা জীবন তাকে এই ভুলের মাসুল বইয়ে বেড়াতে হবে। সওদাগর হারুনের বিশাল মহল তার অগণিত আলোকসজ্জায় রাতের অন্ধকার দিনের মতো হয়ে উঠেছিল। ধনী সওদাগরের প্রাসাদের ভেতর চলতে থাকা উৎসবের শোরগোল আর আওয়াজ শহরের দূর দূরান্তের গলি পর্যন্ত শোনা যাচ্ছিল। মহলটি ছিল অত্যন্ত আলিশান এবং বিশাল, একদম রাজা বাদশাহের মতো। এর দেওয়ালগুলো ছিল আকাশচুম্বী এবং শ্বেত পাথরে মোড়ানো। লোহার প্রধান দরজাটি এতই প্রশস্ত ছিল যে সেখান দিয়ে বড় বড় ঘোড়ার গাড়ি অনায়াসেই ভেতরে প্রবেশ করতে পারত। আজ রাতে হারুন তার মহলের দরজা শহরের বড় বড় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য খুলে দিয়েছে। উদ্দেশ্য একটাই, সবাইকে তার অঢেল সম্পদের জৌলুস দেখানো। মহলের বিশাল আঙিনায় শহরের সব মন্ত্রী, কাজী, বড় সরকারি অফিসাররা আর ধনী বণিকেরা জমা হয়েছে। হারুন এক রাজকীয় ভোজের আয়োজন করেছে, যার একমাত্র লক্ষ্য ছিল তার বিশাল সম্পদের প্রদর্শনী। লম্বা লম্বা টেবিলগুলো সুস্বাদু খাবারে ঠাসা। ভাজা দুম্বা, দুর্লভ সব ফল এবং রূপার বাসনকোসন জ্বলন্ত মশালগুলোর আলো ঠিকরে দিচ্ছিল। হারুন মজলিসের প্রধান আসনে বসেছিল। তার পরনে ছিল সোনালি সুতোয় কাজ করা দামেস্কি রেশমের আলখেল্লা। তার আঙুলে শোভা পাচ্ছিল পাখির ডিমের সমান বড় একটি ইয়াকুত পাথরের আংটি। যখনই সে তার খাদেমদের কোনো ইশারা করত কিংবা মেহমানদের সাথে কথা বলতো, সে ইচ্ছে করেই হাতটি এমনভাবে নাড়াত যাতে মানুষের চোখ তার কথার আগে তার আংটির জৌলুসের ওপর পড়ে। লোকেদের আলোচনা শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ রইল না, তারা নানা রকম আলোচনা করতে লাগল। ঠিক সেই সময় হারুন তার অহংকারে ভরা নানা জ্ঞান জাহির করতে করতে আলোচনার মোড় ঘোড়াদের দিকে ঘুরিয়ে দিল। সে চাচ্ছিল যে এই বলে যাতে তার অতিথিদের ঘোড়ার দিকে মনোযোগ যায়। তার কাছে ঘোড়া কেবল বাহন ছিল না, বরং এমন এক মুকুট ছিল যা দিয়ে সে তার আস্তবল সাজাত। হারুন তার সুগন্ধি মাখা দাড়িতে হাত বুলিয়ে দরাজ গলায় বলল, ওহে সুধীবৃন্দ, ঘোড়া কেবল সাওয়ারির জন্য নয়, ঘোড়া হলো তার মালিকের আয়না। কথা বলেই সে তালি বাজালো। সাথে সাথে তার সুসজ্জিত আস্তবলের দরজা খুলে গেল এবং সহিসরা খাঁটি আরবীয় জাতের বেশ কয়েকটি ঘোড়া বের করে আনল। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা বিস্ময়ে শ্বাস বন্ধ করে ফেলল। ঘোড়াগুলোর পিঠ আয়নার মতো চকচক করছিল। তাদের শক্তিশালী পেশি এবং বাঁকানো ঘাড় দেখে মনে হচ্ছিল যেন তারা অহংকারের ঝর্ণা থেকে পানি পান করেছে। যখনই সবাই প্রশংসা আর করতালিতে ব্যস্ত, ঠিক সেই সময় মহলের বাইরের দরজায় একটি ছায়া এসে দাঁড়ালো। অন্ধকারে যেখানে মশালের আলো পৌঁছয়নি, সেখানে দাঁড়িয়েছিল ইউসুফ। 30 বছর বয়সী এক যুবক, কিন্তু যে কেউ তাকে দেখলে বৃদ্ধ মনে করবে, কারণ খুব অল্প বয়সেই সে জীবনের কঠিন সব রূপ দেখে ফেলেছিল। তার কাপড় ছিল জরাজীর্ণ, যা তার দুর্বল শরীরকেও ঠিকমতো ঢাকছিল না। তার চুলে ছিল ধুলোবালি, যেন মাত্র সে মাটির নিচ থেকে উঠে এসেছে। ইউসুফ কোনো সাধারণ ভিখারি ছিল না যে রুটি ভিক্ষা করতে এসেছে, বরং সেই ঘোড়াগুলোকে একজন অভিজ্ঞ এবং প্রেমিকের দৃষ্টিতে দেখছিল, কোনো ক্ষুধার্ত বা বঞ্চিত মানুষের মতো নয়। তার চোখে ছিল পুরনো স্মৃতির ঝিলিক। একসময় অতীতে তার কাছেও এমনই সুন্দর সব ঘোড়া ছিল, কিন্তু কালের নিষ্ঠুর পরিহাসে তার ভাগ্য বদলে যায়। ব্যবসায়িক অংশীদাররা তার সব সম্পদ কেড়ে নেয় এবং তাকে নিঃস্ব ও ঘর ছাড়া করে দেয়। একজন পাহারাদারের নজর ইউসুফের ওপর পড়ল, যে চুপচাপ দাঁড়িয়েছিল। সে কর্কশ গলায় ধমক দিয়ে বলল, দূরে সরে যা, তুই কি দেখতে পাচ্ছিস না এই জায়গা সম্মানী লোকদের জন্য? এখান থেকে চলে যা এবং আর কখনো এখানে আসবি না। কিছুটা গন্ডগোল হতে লাগলো, কিন্তু পাহারাদারের সেই চড়া গলা আর আওয়াজ সওদাগর হারুনের মনোযোগ কেড়ে নিল। হারুন আসলে এমন কিছু খুঁজছিল যা তার মেহমানদের একঘেয়ে প্রশংসা থেকে একটু অন্যরকম বিনোদন দেবে এবং সে তার স্বভাবসুলভ নিষ্ঠুর কৌতুক করতে পারবে। হারুন পাহারাদারদের ইশারা দিয়ে থামতে বলল। তারপর মজলিসের সবাই শুনতে পায় এমন উচ্চস্বরে বলল, ছেড়ে দাও ওকে, আমাদের মেহমানকে ভেতরে আসতে দাও। মনে হচ্ছে সে ঘোড়ার বড় শৌখিন। ইউসুফ দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো। যখন সে আঙিনার ঠিক মাঝখানে পৌঁছালো, হারুন এক শুষ্ক ও অনুভূতিহীন হাসি হাসল এবং ব্যঙ্গ করে বলল, স্বাগতম হে বড় সওদাগর, আমি তোমার চোখে একজন ঘোড়সওয়ারের ঝলক দেখতে পাচ্ছি। তা তুমি কি আমাদের কেনাকাটায় হারিয়ে দিতে এসেছো, নাকি আমাদের ঘোড়ায় চড়ার আদব কায়দা শেখাতে এসেছো? মেহমানরা তাদের মেজবানের তোষামত করতে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল, কিন্তু ইউসুফ চুপ রইল।
সে হারুনের দিকে খুব শান্ত ও স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যা ধনী সওদাগরের রাগ আরও বাড়িয়ে দিল। হারুন আশা করেছিল যুবকটি হয়তো মিনতি করবে বা ভেঙে পড়বে, কিন্তু এই ভাবগাম্ভীর্যপূর্ণ নীরবতা তার অহংকারে আঘাত করল। হারুন তার প্রধান সহিসের কানে ফিসফিস করে এক জঘন্য হুকুম দিল। সহিস কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেল। তারপর বড় কষ্টে এক জরাজীর্ণ প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। ওটা একটা ঘোড়া ছিল, কিংবা হয়তো ঘোড়ার অবশিষ্টাংশ। হাড় জিরজিরে এক কাঠামো, যার উপর দাঁত বা চুলকানিযুক্ত চামড়া ঝুলছিল। জায়গায় জায়গায় পশম ঝরে গেছে। তার একটা পা বাঁকা ছিল, যার কারণে সে যন্ত্রণাদায়কভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তার মাথা মাটির দিকে এমনভাবে ঝুলেছিল যেন সে সমস্ত দুঃখ নিজের ভেতর ধারণ করে আছে। এই ঘোড়াটিকেই হারুন আল আবতার বা ল্যাজ কাটা বা অকেজো বলে ডাকত, এবং এটি তার রাজকীয় আস্তাবলের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল। হারুন অনেকবার ভেবেছিল একে জবাই করে ফেলবে বা মরুভূমিতে ফেলে আসবে, কারণ এটি তার রাজকীয় আস্তাবলের সৌন্দর্য নষ্ট করছিল। হারুন উঠে দাঁড়ালো এবং সেই দুর্বল ঘোড়াটির দিকে ইশারা করল। তারপর ইউসুফের দিকে তাকিয়ে নাটকীয় গলায় চেঁচিয়ে বলল, হে লোক সকল, এটা মোটেও উচিত নয় যে আমাদের এই মেহমান, এই মহান সওদাগর এখান থেকে হেঁটে ফিরে যাবে। এই ঘোড়াটির দিকে তাকাও, আমি এটিকে বিশেষ করে ঠিক ওর মতো মর্যাদাবান ব্যক্তির জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। হাসির শব্দে যেন মহলের স্তম্ভগুলো কেঁপে উঠল। এক তোষামতকারী ব্যবসায়ী বলল, খুদার কসম, এরা দুজন একে অপরের জন্যই তৈরি। দুর্দশাগ্রস্তের জন্য দুর্দশাগ্রস্তই মানানসই। হারুন ইউসুফের কাছে এলো এবং ঘোড়ার পচা দড়িটা তার দিকে ছুড়ে দিয়ে এক কুটিল হাসি হেসে বলল, নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য তোহফা। সে একটু দ্বিধাবোধ করতে লাগলো। তখন হারুন বলল, আমি কোনো না শুনবো না, এটা সব দিক থেকে তোমার মতোই। তোমরা দুজনেই অকেজো এবং দুজনেই জমিনের উপর বোঝা। হঠাৎ পিন পতন নীরবতা নেমে এলো। সবাই এই ভবগ্রহী লোকটির প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল। সে কি রেগে যাবে? সে কি প্রত্যাখ্যান করবে, নাকি সে কাঁদবে? কিন্তু ইউসুফ এমন কিছু করল যা কেউ আশা করেনি। সে তার খসখসে হাত বাড়িয়ে দিল এবং দড়িটা শক্ত করে ধরল। তারপর সেই ভাঙাচোরা ঘোড়াটির কাছে গেল এবং এমন এক সূক্ষ্ম ভঙ্গিতে, যা কেবল একজন অভিজ্ঞ ঘোড়সাওয়ারি বুঝতে পারে, ঘোড়ার নাকের ওপর হাত রাখল এবং সেখানে প্রশান্তির এক নিঃশ্বাস ফেলল। ঘোড়াটি প্রথমবারের মতো তার মাথা সামান্য তুলল, যেন কাবাবের গন্ধ আর মুনাফিকির ভিড়ে সে হঠাৎ নিরাপত্তার গ্রাণ খুঁজে পেল। ইউসুফ হারুনের দিকে এক দীর্ঘ দৃষ্টি দিল। সেই দৃষ্টিতে কোনো ক্ষোভ ছিল না, কোনো ঘৃণা ছিল না, বরং ওই ধনী লোকটির ওপর করুণা ছিল, যে ধন সম্পদে ধনী হলেও আখলাক বা চরিত্রে ছিল ফকির। সে নরম কিন্তু স্পষ্ট গলায় বলল, আমি তোমার তোহফা কবুল করলাম, কারণ রিজিক তার প্রকৃত হকদারের কাছে পৌঁছাবেই, তা মানুষ যতই অপছন্দ করুক। আর দামি রত্ন অনেক সময় ধুলোবালিতে ঢাকা থাকে, যা কেবল একজন অভিজ্ঞ জহুরি দেখতে পায়। এই বলে ইউসুফ ঘুরল এবং আলতো করে দড়ি টানল। ল্যাংড়া ঘোড়াটি ধীরে ধীরে চলতে শুরু করল, তার জখমি পা টেনে টেনে। তার খুরের আওয়াজ মাটিতে এক বিষাদময় সুর তুলছিল। দুটি ভাঙা অস্তিত্ব, একজন বিধ্বস্ত মানুষ আর এক পদদলিত ঘোড়া, মহলের বিশাল দরজা দিয়ে বেরিয়ে গেল। তাদের পেছনে হারুন আর তার মেহমানদের হাসি পুনরায় উচ্চস্বরে বেজে উঠল এবং বাদ্যযন্ত্রের শোরগোলে হারিয়ে গেল। ভারী দরজা বন্ধ হয়ে গেল এবং ইউসুফ তার নতুন ঘোড়ার সাথে রাতের অন্ধকার আর কনকনে শীতের রাস্তায় একা রয়ে গেল। সে ঘোড়াটিকে নিয়ে শহরের কোলাহল